আদাব, নমস্কার। আমি ডাক্তার গৌতম দত্ত, দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় হোমিওপ্রেমী ডাক্তার ভাই ও বোনেরা, আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাতের কবজিতে যে ধরনের টিউমার বা সিস্ট হয়, সেই সকল সিস্ট বা টিউমারের ক্ষেত্রে হোমিওর একটি মাত্র চমকপ্রদ ঔষধ, সেই ঔষধ নিয়ে আজকে আমি আলোচনা করব। আমরা এই হোমিওপ্যাথিতে এই গ্যাংলিয়ন সিস্ট বা টিউমারের অনেক ঔষধ আছে, তো সবচাইতে ভালো এবং পরীক্ষিত বা কার্যকরী যে হোমিওপ্যাথিক ঔষধ, সেই ঔষধ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করছি এই আজকের এই আলোচনাটি হোমিওপ্রেমী ডাক্তার ভাই বোন এবং যেই সকল ব্যক্তি এই ধরনের গ্যাংলিয়ন বা সিস্ট বা টিউমারে আক্রান্ত, তাদের ক্ষেত্রে খুবই ফলপ্রসূ এবং গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে আজকের এই আলোচনাটি। তো আসলে সিস্ট মূলত আসলে কেন হয়, বা সিস্ট বা টিউমার কেন হয়, এগুলার বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে বা বিভিন্ন ধরনের আহ, আলোচনা আছে। তো হোমিওপ্যাথিতে আমরা যেই বিষয়টা সবচাইতে বেশি আমরা চিহ্নিত করি, যে আপনার যদি ব্যক্তির শরীরে সাইকোটিক মায়াজমের পরিমাণটা বেশি থাকে বা সাইকোটিক মায়াজম বিদ্যমান থাকে, এই ক্ষেত্রে দেখা যায় যে উপরে বাহ্যিক মানে কোষগুলা তার স্বাভাবিকের চাইতে কিছুটা বৃদ্ধি পায়, অর্থাৎ বাহিরের দিকে বর্ধিত হতে থাকে। এই ধরনের লক্ষণ, সেটা কোষও হতে পারে, সেটা হাড় হতে পারে। এই ধরনের যে বাহিরের দিকে যে সকল বৃদ্ধি, সেটাকে আমরা মূলত সাইকোটিক দোষ বা সাইকোটিক কারণেই হয়, এটা হিসেবে আমরা চিহ্নিত করি থাকি। এছাড়াও গ্যাংলিয়ন বা টিউমার হওয়ার জন্য পুরাতন কোনো আঘাত তের ইতিহাস যদি থাকে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে গ্যাংলিয়ন হওয়ার প্রবণতা আমরা দেখতে পাই। তো চলেন এই গ্যাংলিয়নের ক্ষেত্রে কি কি মেডিসিন আমরা পাই, সেগুলো আমি একটু দেখে নিই। তো গ্যাংলিয়ন বা সিস্ট, এই ক্ষেত্রে প্রথমে আমরা যে মেডিসিনটা বলছি সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। অর্থাৎ এই বেনজোইক অ্যাসিডটা এই গ্যাংলিয়ন সিস্টের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। তো যদি দেখা যায় যে সিস্টটা নরম, অথবা এটার ভিতরে যদি মনে হয় যে জেলির মতো পাতলা কোনো আহ, তরল আছে, এরকম যদি বোধ হয়, বা সিস্ট আমরা যাকে বলি, পুরোপুরিভাবে সিস্ট বলতে আমরা যা বোঝাই, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে বেনজোইক অ্যাসিডটা খুবই কার্যকরী একটা মেডিসিন হচ্ছে এটা। আবার যদি আমরা দেখি যে ক্যালকেরিয়া কার্ভ কবজি, আমরা যেটা বলছি যে সিস্টা কবজি, আসলে কবজি এখানে কেন উল্লেখ করলাম, কবজি ছাড়াও দেখা যায় যে যে সকল সন্ধির যে সকল স্থান, অর্থাৎ দুইটা হাড়ের যে সকল সংযোগ স্থল যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে এগুলা হয় বিদায় আমরা কবজিটা এখানে আলাদাভাবে স্পেসিফিক বলছি। কারণ কবজি সব ধরনের মেডিসিনে কবজিতে কাজ করে না। রোটাটা কাজ করতেছে, ক্যালকেরিয়া কার্ভটা কাজ করতেছে, সাইলেশিয়াটা কাজ করতেছে, এই কারণে এটা আমরা বললাম। এছাড়াও যেহেতু কবজি আছে, এছাড়াও আপনার ধরেন হাঁটু বা আমরা যে এলবো জয়েন্ট যেটা বলি, সেখানেও হতে পারে, নি জয়েন্টে হতে পারে, হ্যাঁ, বা পায়ের যে সকল ইয়ে আছে, সেক্ষেত্রেও দেখা যায় যে এই ক্যালকেরিয়া কার্ভ সহ অন্যান্য মেডিসিন যেগুলো এখানে গ্যাংলিয়নের, প্রত্যেকটা মেডিসিন এখানে আসতে পারে। তো শুধু ক্যালকেরিয়া কার্ভটাকে আমরা কবজিতে যে সকল টিউমার হয় সেগুলোর ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও ক্যালকেরিয়া কার্ভের রোগীর আর একটা বৈশিষ্ট্য আছে, যেগুলো আমরা প্রায়ই সব সময় আমরা বলি বা লক্ষ্য করি বিশেষভাবে, যে ক্যালকেরিয়া কার্ভের রুগীটা একটু মোটা বা থলথলে প্রকৃতির হয়। আহ, এবং ক্যালকেরিয়া কার্ভের রুগীটা দেখা যায় যে তার মাথার ঘামের পরিমাণটা সবচেয়ে বেশি। মানে ঘুমের মাঝেও দেখা যায় তার মাথা এমন ভাবে ঘামে যে পিছন সাইডটা বালিশে ভিজে যায়। এই ধরনের প্রকৃতির রোগী যদি হয়, তাদের ক্ষেত্রে যদি এই ধরনের গ্যাংলিয়ন আমরা লক্ষ্য করি, ক্যালকেরিয়া কার্ভটা এটা আমরা
ব্যবহার করতে পারি। কার্বোবেসটাও কাজ করে। কার্বোবেসের আরও বিশেষ কিছু লক্ষণ আছে যেগুলা প্রধান একটা লক্ষণ আমি যদি এখানে বলি যে কার্বোভেজের যে টিউমারটা থাকে সেটাও শক্ত থাকে। কার্বোবেস, কার্বোএনি এগুলা টিউমারটা খুবই শক্ত প্রকৃতির হয়, এবং কার্বোভেজের রুগীটা হচ্ছে সবসময় পাখার বাতাস চায়। তারা খুবই মানে ঠান্ডা বাতাসের প্রতি আসক্ত সবচাইতে বেশি এটা। এরপরে হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোরটা হচ্ছে শক্ত যে সকল টিউমার, যত ধরনের টিউমার শক্ত, যেগুলো পাথরের মতো শক্ত টিউমারের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরটা আমরা ব্যবহার করি। ক্যালিমিউর। ক্যালিমিউরটা যেহেতু পটাশিয়াম আছে, এখানে ধরেন আপনার যেগুলোর ভিতরে জেলি বা তরল যে বা সিস্ট আকৃতির থাকে, সেগুলোর ক্ষেত্রে ক্যালিমিউরটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডটার রুগীটা খুবই দুর্বল প্রকৃতি থাকে, হাতের পিঠে যে ধরনের সিস্ট থাকে সেই ক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিডটা আমরা ব্যবহার করি। এরপরে ফসফরাস ব্যবহার করি। ফসফরাস ছাড়া রুটা ব্যবহার করি। রুটাটাও একটা চমকপ্রদ মেডিসিন, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব যে এই মেডিসিন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবং এই রুটাটাইকে মূলত গ্যাংলিয়নের ক্ষেত্রে রাজা ওষুধ আমি বলতে পারি, এবং চমকপ্রদ একটি মেডিসিন আমরা বলতে পারি। এছাড়া সাইলেশিয়া আছে। সাইলেশিয়াটা কবজি এবং হাতের পিঠে যে ধরনের সিস্ট হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এবার আমি যাচ্ছি যে আমি যে মেডিসিনটার কথা আলোচনা করছি সেটা হচ্ছে রোটা। আমি বলছি যে এই ক্ষেত্রে আমি রোটাটাই এই গ্যাংলিয়নের ক্ষেত্রে সবচেয়ে অত্যন্ত কার্যকারী একটা মেডিসিন হচ্ছে রুটা। এই রুটাটা নিয়ে আলোচনা করব। আমার চিকিৎসার ক্ষেত্রে ধরেন প্রতি মাসেই দেখা যায় যে এরকম 5-10টা রুগী আমি পাই যেগুলা হাতের এই ধরনের গ্যাংলিয়ন বা সিস্টে আক্রান্ত এইসব রুগীগুলো আসে, এবং তাদের সফলতাও দেখা যায় যে 2-1 জন রুগী বা 2-4 জন রুগী বা শতকরা 5 জন বা 10 জন রুগীর ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। প্রায় 80 থেকে 90% রুগীর ক্ষেত্রে আমি দেখেছি এই রুটা মেডিসিনের মাধ্যমে, এবং রুটা মেডিসিনের লক্ষণটাই তাদের মাঝে সবচেয়ে বেশি বিদ্যমান থাকে, এবং রুটার মাধ্যমেই সেটা নিরাময় হয়। আমি বলবো যাদের এই ধরনের গ্যাংলিয়ন আছে বা হাতের কবজিতে টিউমার আছে, আপনি অন্য কোনো প্যাথিতে এভাবে না গিয়ে বা অস্ত্রোপচারের চিন্তা ভাবনা না করে, কোনো ধরনের অপারেশনের চিন্তা ভাবনা করার আগে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথ ডাক্তারের আপনি শরণাপন্ন হন। অবশ্যই আমি মনে করি যে আপনার অপারেশনের প্রয়োজন হবে না। অপারেশন করতে গেলে এই ধরনের, যদিও এক্ষেত্রে ম্যালিগনেন্ট হওয়ার সম্ভাবনাটা সিস্টের ক্ষেত্রে খুব কম, তারপরেও তারা বায়োপসি করে বিভিন্ন ধরনের দেখে যে ম্যালিগনেন্ট আছে কিনা বা ক্যান্সারের কোনো ধরনের জার্ম আছে কিনা। এই ধরনের ঝামেলায় আপনাকে যেতে হবে না, কারণ আমরা ফুটা করার কোনো সিস্টেম নেই বা ফুটা করব না। ওষুধের মাধ্যমে এটা 100% নিরাময় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে বলবো আপনি একজন দক্ষ হোমিও ডাক্তারের কাছে আপনি যান, এবং উনি যদি ভালো একটা কেস টেকিং বা রোগীলিপি তৈরি করে আপনার মেডিসিনটা নির্বাচন করতে পারে, তো অবশ্যই আপনি মাস থেকে সর্বোচ্চ গেলে 3 মাসের ভিতরে, 1 থেকে 3 মাসের ভিতরে আপনি নিরাময় হয়ে যাবেন। তো আমরা দেখি যে আজকে যেই মেডিসিনটাকে আমি আলোচনা করছি এটার ক্ষেত্রে, বা সবচেয়ে চমকপ্রদ মেডিসিন বলছি, সেটা হচ্ছে রোটা। তো রুটা হচ্ছে গ্যাংলিয়ন সিস্ট নিরাময়ের ক্ষেত্রে একটি অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটি ঔষধ হচ্ছে রুটা। অর্থাৎ দেখা যায় যে আঘাতের ফলে, যদি যে সকল জায়গায় আঘাত লাগে, আঘাতের ফলে যে সকল টিউমার হয়, এর ফলে এই ধরনের আঘাতের ফলে যদি কোনো টিউমার হয়, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা 2টা মেডিসিন টিউমারের ক্ষেত্রে কার্যকরী দেখি। একটা হচ্ছে আর্নিকা, আর একটা হচ্ছে কি রোটা। তো এক্ষেত্রে গ্যাংলিয়ন আঘাতের ফলে যদি সন্ধিস্থান বা হাতের কবজিতে কোনো ধরনের টিউমার বা সিস্ট হয়, এক্ষেত্রে রোটাটা হচ্ছে সবচাইতে কার্যকরী একটা মেডিসিন। এবং হাতের যে হাড়ের যদি বৃদ্ধি বা হাড়ের উপরেও যদি টিউমার হয় বা শক্ত পাথরের মতো শক্ত, হ্যাঁ, কবজির যে সকল টিউমার বা সিস্ট হয়, সেই ক্ষেত্রে এই রুটা টা সবচেয়ে কার্যকরী মেডিসিন। অর্থাৎ হাতের কবজিতে পাথরের মতো শক্ত ব্যথাযুক্ত যে সকল টিউমার যদি থাকে, সেই ক্ষেত্রে রুটা। আবার গ্যাংলিয়নে, সব ধরনের গ্যাংলিয়নে ব্যথা থাকে না, ব্যথা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো রুটাটা আপনি কিভাবে খাবেন বা কত শক্তির ওষুধ খাবেন, আমি বরাবরের মতো আবারও আমি একটা জিনিস বলছি। অবশ্যই আপনি যদি কোনো ধরনের বৃদ্ধি ছাড়া, কোনো ধরনের এগ্রাভেশন ছাড়া বা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যদি আপনি চিকিৎসা নিতে চান, অবশ্যই আপনাকে বলবো 50 সহস্রতমিক পদ্ধতি বা এলএম পটেন্সির ওষুধ আপনি খাবেন। এলএম পটেন্সির যদি ওষুধ খান, আপনি অবশ্যই 0/2
শক্তি থেকে আপনি শুরু করবেন। এইভাবে 0/2 থেকে আপনি হয়তো বা 8-10 পর্যন্ত খেলেই 100% নিরাময় হয়ে যায়। তো এক্ষেত্রে 0/2টা আপনি প্রতিদিন একবার অথবা 2বার আপনি 7 ডোজ বা 12 ডোজ বা 14 ডোজ হিসেবে আপনি দিয়ে আপনি রুগীকে সেবন করার জন্য দিতে পারেন। আবার যদি আপনি দেখা যায় যে শততম পদ্ধতির ঔষধ দেন, তো সেক্ষেত্রে 200 শক্তি বা 30 শক্তি আপনি দিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে পুরাতনের যদি ইয়াটা হয়, সেক্ষেত্রে আমি দেখছি যে আহ, উচ্চ শক্তি এক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো আবার উচ্চ শক্তি দেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতার অবলম্বন করতে হবে। বেশি উচ্চ শক্তি দিলে সেই জায়গায় দেখা যায় যে অনেক সময় অ্যাগ্রাভেশনের সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আপনি যদি আপনি 200 পটেন্সি দেন, 2 বেলা আপনি দিতে পারেন বা 1 বেলা। যদি 1M পটেন্সি দেন, 1 বেলা দিলেই হয়। আবার 10M বা 50M যদি দেন, তাহলে আপনার সাপ্তাহিক বা 15 দিন অন্তর একমাত্রা ঔষধ দেওয়ার পরে আপনি ফাইটাম দিয়ে যদি অপেক্ষা করেন, আশা করছি যে খুব দ্রুত সময়ের ভিতরেই আপনার এই গ্যাংলিয়ন যেটা আছে সেটা নিরাময় হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত গ্যাংলিয়নের যে সকল ঔষধ। আর এর আগে আরেকটা বলেছি যে আপনি বেনজোইক অ্যাসিড যেটা আছে সেটাকেও আপনি একই নিয়মে আপনি খেতে পারেন। 50 সহস্রতম পদ্ধতি বা এলএম পটেন্সি যদি খান, এই পদ্ধতিতেই খাবেন। এবং যদি আপনি শততমিকের খান, এই পদ্ধতিতে আবার ব্যবহার করতে পারেন। এছাড়াও অন্য কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখা যায় যে থুজা মেডিসিনটাও আসে, কারণ থুজাটা যে কোনো সাইকোটিক পীড়ার ক্ষেত্রে যে খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হচ্ছে এই থোজা, এবং থোজাকে হচ্ছে সাইকোটিকের কিং হিসেবে চিহ্নিত করা হয়। তো আমি আপনাদেরকে বলবো যে এই মেডিসিনটাই সবচাইতে একটা কার্যকরী একটা মেডিসিন আমি দেখেছি দুই একটা ক্ষেত্রে, কতিপয় কিছু ক্ষেত্রে যদি ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। তো ধন্যবাদ। আজকে আলোচনা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা নিয়মিত ভিডিও পেতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, ঔষধ সম্পর্কে সেবনের ক্ষেত্রে কোনো ধরনের জানার থাকে, কত শক্তির কী প্রকৃতির ঔষধ আপনি খাবেন, হ্যাঁ, তো এক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। অবশ্যই আমি আপনাদের এই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন।